স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। চট্টগ্রামের হালি শহরের একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছে। তার নাম শাওন। এই ঘটনায় 2 জন প্রাণ হারালেন। এর আগে গতকাল মারা যান শাওনের মা নূরজাহান আক্তার রানী। সোমবার ভোরে হালি শহরের ওই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত 9 জন দগ্ধ হন। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন। তিনি জানান, শাওনের শরীরের কমপক্ষে 50% দগ্ধ ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসাধীন বাকি 7 জনের অবস্থাও খুবই আশঙ্কাজনক। বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় লাংমুনুং মারমা নামে একজন নিহত হন। ঘটনাস্থল থেকে একটি সাবমেশিন গান, 143 রাউন্ড SMG'র গুলি, 14 রাউন্ড পিস্তলের গুলি, 5 রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামুনিশন, 2টি ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার বিকেলে উপজেলা তারাসাও ইউনিয়নের মুরং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে সেনা সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় লামংনু মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিনের পর কারাগার থেকে বের হয়েই হত্যাকাণ্ডের শিকার হলেন ইমন নামে এক যুবক। সোমবার রাত 9টার দিকে মাস্তাইর গুদারাঘাট হাজির মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পুলিশের সোর্স ইমনের সঙ্গে এলাকার মাদক কারবার নিয়ে জাহিদ ও চক্ষু হৃদয়ের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। মাদক মামলায় 1.5 মাস কারাভোগের পর ইমন সোমবার সন্ধ্যা 7:30টায় জামিনে বের হয়ে বাসায় আসে। কিছুক্ষণ পর ইমনকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা ইমনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। জনতার কাছে যিনি স্বপন ফকির নামেই বেশি পরিচিত। ক্লিন ইমেজের মানুষ হিসেবে খ্যাত স্বপন ফকির মন্ত্রী হওয়ায় বেশ খুশি টাঙ্গাইলের মানুষ। উপজেলা যখন করেছি ধনবাড়ি, আগামীতে যদি মধুপুর চেষ্টা করব, মধুপুরকে জেলা করা যায় কেন, এটা আমি স্বপ্ন দেখছি, আমার একটা প্ল্যান আছে। টাঙ্গাইল 1 অর্থাৎ মধুপুর ও ধনবাড়ি থেকে এবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। প্রথমবার নির্বাচিত হয়ে পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। রাজনীতির অভিষেক হয় ছাত্র জীবনে। স্বপন ফকিরের দাদা মোন্তাজ আলী ফকির ছিলেন পাকিস্তান আমলের MLA। চাচা আফাজউদ্দিন ফকির টাঙ্গাইল 2 গোপালপুর ভুয়াপুর আসনের সাবেক সংসদ সদস্য। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ফকির মাহবুব আনাম বিএনপির মনোনয়ন পান, কিন্তু হেরে যান বিদ্রোহী প্রার্থীর কাছে। 2008 সালের নির্বাচনেও দলের টিকিট পান, হেরে যান সেবারও। কিন্তু 2018 নির্বাচনে বিএনপির টিকিট মেলেনি তার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহেল কাফিকে প্রায় 60,000 ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবার এমপি হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তৃণমূলে বেশ শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন। গ্রেফতার হওয়া দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা সহ বিভিন্নভাবে তাদের পাশে থেকেছেন। এলাকার উন্নয়নেও ব্যক্তিগত উদ্যোগে অনেক কাজ করেছেন স্বপন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও গির্জার উন্নয়নে দিয়েছেন সহায়তা। 2006 সালে তার প্রচেষ্টার কারণে ধনবাড়িকে উপজেলা হিসেবে ঘোষণা দেন সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফকির মাহবুব আনাম স্বপন মন্ত্রিত্ব পাওয়ায় বেশ উচ্ছ্বসিত তার নির্বাচনী এলাকার মানুষ। এমপি হওয়ার আগে এবং মন্ত্রী হওয়ার আগেও উনি ধনবাড়িকে এমপি মন্ত্রী না হয়েও যে একজন মানুষ ইচ্ছা করলে কাজ করতে পারেন, তার বাস্তব প্রমাণ হচ্ছেন এই স্বপন ফকির সাহেব। টাঙ্গাইলে যে পূর্ণ মন্ত্রিত্বটা পেয়েছি আমরা ফকির মাহবুব আনাম স্বপন, উনি শুধু আমাদের মধুপুর ধনবাড়ি তথা টাঙ্গাইলে না, উনি সারা বাংলাদেশের উন্নয়নের মূল মডেল হিসেবে উনি ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী। প্রথমে সে নির্বাচিত হয়েই, সংসদ সদস্য হয়েই সে এমপি হয়ে মন্ত্রিত্ব স্বাদ গ্রহণ করেছে। এই দিক দিয়ে আমরা টাঙ্গাইলবাসী খুশি।
সে যেন টাঙ্গাইলের উন্নয়নের ভূমিকা রাখতে পারে। আমাদের ধনবাড়ি মধুপুরে যে অতীতে যে কাজগুলো ছিল, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কালভার্ট, কলকারখানা, এগুলো যে অসম্পূর্ণ কাজগুলো ছিল সেগুলো পূর্ণ করার জন্য আমরা একটি প্রথমেই টাঙ্গাইল মধুপুর ধনবাড়ির কৃতি সন্তান স্বপন ফকির সাহেবকে প্রথমে আমরা এমপি থেকে মন্ত্রিত্ব পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। পেশায় ব্যবসায়ী স্বপন ফকির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন 2025-26 অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ 3,92,65,00,000 টাকা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। সাগরকন্যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কলেরা, ডায়রিয়া ও টাইফয়েড সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানির সংকটে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিতে যোগ হচ্ছে অতিরিক্ত লবণ, যা স্বাস্থ্যের ক্ষতি করছে। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ। কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড আর বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে অনেক মানুষ। আক্রান্ত হচ্ছে নানান বয়সীরা। আমাদের এখানে পানির খুব সংকট, আর একটা পুষ্করণী নাই। পচা পানি ব্যবহারের কারণে আমার অসুখ শুকায়, খুজলি হয়, পেঁচড়া হয়। পচা পানি এগুলো চুলকায়, শরীরে সমস্যা হয়। পচা পানিতে চুলকানি, গাছুলনি, পচা শরীরে অনেক সমস্যা হয়, অনেক রোগ দেখা দেয়। শুধু জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে 1,000-এর বেশি মানুষ। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর কারণ কি? কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগ এবং চর্মরোগ বাড়তেছে। এর একটা কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয়, তার কারণে সামুদ্রিক উচ্চতা, সি লেভেল বাড়তেছে। এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে। পানির স্তর ধরে রাখা এবং বিকল্প পানির উৎস নিয়ে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের উপকূলীয় অঞ্চলে একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের এই কলাপাড়ার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং এখানের স্যালাইনিটিটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বর্ষার সিজনে এটা কম থাকলেও শুকনোর মৌসুমে এই প্রভাবটা বেশি দেখা দিচ্ছে। দীর্ঘদিন পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক খাল, বিল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। যেসব জলাশয়ে অল্প পানি রয়েছে সেগুলো দূষিত হয়ে পড়েছে, ফলে বাড়ছে পানিবাহিত রোগ ব্যাধি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গণ ইফতার। একসঙ্গে বসেন বহু মানুষ। 3 দশক আগে চালু হওয়া এই আয়োজনে যারা ইফতারির যোগান দেন তারা প্রকাশ করতে চান না পরিচয়। 359 বছরের পুরনো চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। সমতল ভূমি থেকে 40 ফুট উপরে পাহাড় চূড়ায় এ স্থাপনা। দিল্লি জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদকে পাথরের মসজিদও বলা হয়, আবার অনেকে বলেন জিন্দা পীরের মসজিদ। 1996 সালে চালু করা হয় গণ ইফতার। প্রতিদিন শরীক হন অসংখ্য রোজদার। ধনী দরিদ্র নানা পেশা শ্রেণীর মানুষ একসঙ্গে সারেন ইফতার। যত সংখ্যক রোজদারি আসুক, খাবারের কোনো সংকট হয় না। এখানে কোটিপতি, ছোট লোক, বড় লোক সবাই আমরা ইফতারি একসঙ্গে করি। যাদের সামর্থ্য নাই বা কিনে খাওয়ার মতো বা বাসায় করার মতো, সব শ্রেণীর মানুষের সঙ্গে ইফতার করতে পারতেছি, যার জন্য এখানে ইফতার করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে। প্রকাশ্যে আসতে চান না ইফতারের যোগানদাররা। ইফতার ব্যবস্থাপনায় রয়েছে মুসল্লি পরিষদ। বিশাল এই কর্মযজ্ঞের বিষয়ে কথা বলেন মুসল্লি পরিষদের এই সদস্য। 3,500 থেকে আরো বেশি মানুষের সমাগম এখানে হয়, তো কারো ইফতারি কোনো ঘাটতি থাকে না। সবার জন্য আমরা ইফতারের ব্যবস্থা করে থাকি এবং এই ইফতারের আয়োজন আমাদের খতিব মহোদয়ের নেতৃত্ব হয়ে থাকে। এটার পিছনে বিরাট একটা খরচা। এই টাকাগুলা আমাদের চট্টগ্রামের দারিদ্র বিশিষ্ট ব্যক্তিরা দিয়ে থাকেন। প্রথম রমজানে শুরু হওয়া এই গণ ইফতার শেষ রোজা পর্যন্ত একইভাবে চলবে বলে জানায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কর্তৃপক্ষ। টুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি বাজারে চোখে পড়ছে বিদেশি পোশাকও। বিভিন্ন বয়সীদের জন্য সাজানো বাহারি সংগ্রহ নজর কাটছে সবার, তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। বাহারি রং, নকশায় বৈচিত্র্য আর উন্নত মানের কাপড়ে তৈরি পোশাকে সাজানো দোকান। ভারত, পাকিস্তান, আবার কোনো কোনো শোরুমে শোভা পাচ্ছে থাইল্যান্ড থেকে আমদানি করা পোশাক।
রাজধানীর পল্টনের বিভিন্ন মার্কেটে দেশীয় পোশাকের পাশাপাশি এসব বিদেশি ব্র্যান্ডের প্রতিও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। শিশু থেকে নারী ও পুরুষ সব বয়সী ক্রেতার মাঝেই বিদেশি পোশাকের আলাদা আকর্ষণ। থ্রি পিস, কুর্তা, গাউন কিংবা বাচ্চাদের পার্টি ড্রেসের চাহিদাও আছে বেশ। বাহিরের মালটা এখানে ভালো চাহিদা আছে এবং অন্য মার্কেটের তুলনায় আমাদের এখানে প্রাইসও কম। ফেব্রিকগুলি ইম্পোর্ট করি এবং আমাদের ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে, কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আমাদের এখানে। কাস্টমার আহামরি এরকম আসে না, যারা আসতেছে তারা ওই নিয়মিত কাস্টমার যারা তারাই আসে। দেশীয় পোশাক তুলনামূলক সাশ্রয়ী হলেও আমদানিকৃত পোশাকে বাড়তি দাম গুনতে হয়। তবুও পছন্দের ক্ষেত্রে আপোষ করতে রাজি নন অনেকে। অবশ্য কেউ কেউ আস্থা রাখছেন দেশি পোশাকেই। এই জায়গাগুলো বিদেশি প্রোডাক্ট বলতে এক্সক্লুসিভ কিছু ডিজাইনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো অন্য কোথাও নাই। দেখছি আসলে ঘুরে কোনটা নেওয়া যায় বাচ্চাদের জন্য, যেটা সুন্দর লাগবে ঈদে পরলে, এইটাই আর কি, ওই ড্রেসটাই নিব। দেখছি একটু বাঙালি টাইপের ড্রেস আমাদের সংস্কৃতির সাথে যায়, সালোয়ার কামিজ আর সাথে কিছু টুকটাক ফ্রকের। ঈদের আনন্দ ঘিরে দেশি বিদেশি পোশাকের প্রতিযোগিতায় বৈচিত্র্য এসেছে বাজারে। হরেক রকমের পোশাকের সংগ্রহ থাকলেও এখনো বাড়েনি ক্রেতাদের চাপ। বিকিনি জমজমাট হওয়ার অপেক্ষায় দোকানিরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী ইলেকট্রোমার্ট গ্রুপ খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য ঈদুল আজহা পর্যন্ত এক বিশেষ প্রমোশনাল কার্যক্রম শুরু করেছে। এতে খুচরা ক্রেতারা কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন ক্রয় করলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন, যা ঘষলেই স্বর্ণালংকার অথবা নগদ টাকাসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার এবং সিলিং ফ্যান এখন সম্পূর্ণ বাংলাদেশেই তৈরি হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক আদায় আজ থেকে বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক আদায় অবৈধ ঘোষণা করার 3 দিনেরও বেশি সময় পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পরও থেমে যাননি মার্কিন প্রেসিডেন্ট। ভিন্ন আইন প্রয়োগ করে প্রথমে বৈশ্বিক 10% এবং পরে 15% শুল্ক আরোপ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারপাত ও তীব্র ঝড়ে বিপর্যস্ত জনজীবন। নিউ ইয়র্ক সহ দেশটির বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 6 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিবিসি জানায় সোমবার দেশটিতে কমপক্ষে 5,500 ফ্লাইট বাতিল করা হয়। মার্কিন আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে রেকর্ড 33 ইঞ্চি তুষারপাত হয়েছে। আর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তুষারপাত হয় 19 ইঞ্চির বেশি। রোড আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কেনেটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদ্যুৎ সংস্থার তথ্য অনুসারে ম্যাসাচুসেটসে প্রায় 3 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। মেক্সিকোর শীর্ষ অপরাধী এবং মাদক সম্রাট এল মেনচো নিহত হওয়ার একদিন পরও নিরাপত্তা বাহিনী ও তার সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে এ পর্যন্ত 25 সেনাসহ অন্তত 73 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাট এল মেনচো নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এপির প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর 32টি রাজ্যের মধ্যে কমপক্ষে 20টিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসব রাজ্যের 250টির বেশি স্থানে সড়ক অবরোধ করে বহু যানবাহনে আগুন দেওয়া হয়। এল মেনচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের শীর্ষ নেতা, যা মেক্সিকোর ভয়ঙ্কর অপরাধ চক্রগুলোর মধ্যে অন্যতম। মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচো দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন, অথচ একসময় ছিলেন পুলিশ কর্মকর্তা। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ও লোভ তাকে নিয়ে গেছে অপরাধ জগতে, গড়ে তোলেন বিশাল বাহিনী। বিশ্বের অন্যতম শীর্ষ মাদক ও অপরাধ চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে পাল্লা দিতে নিউ জেনারেশন জালিস্কো কার্টেল নামের আরেকটি গ্যাং তৈরি করেন মেক্সিকোর নেমেসিও ওসেগুয়েরা। অপরাধ জগতে যিনি এল মেনচো নামেই বেশি পরিচিত।
যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাণঘাতী মাদক ফেন্টানিল পাচারের মূল হোতা হিসেবে অভিযুক্ত এল মেনচো। 59 বছর বয়সী এই মাদক সম্রাটকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু তারপরও বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন পুলিশ কর্মকর্তা থেকে গ্যাংস্টার বনে যাওয়া এল মেনচো। কিন্তু এবার শেষ রক্ষা হয়নি। মেক্সিকোর সেনাবাহিনীর এক অভিযানে এল মেনচো নিহত হয়েছেন। রবিবার জালিস্কো রাজ্যের তাপালোপা শহরে সেনাদের সাথে সংঘর্ষে আহত হন মেনচো। এরপর হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেয়ার সময় তার মৃত্যু হয়। এ সময় তার দলের আরো 6 সদস্য নিহত এবং 2 জন গ্রেপ্তার হন। মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই মেক্সিকো জুড়ে তাণ্ডব শুরু করে তার অনুসারীরা। জালিস্কো ছাড়াও কলিমা, মিচোয়াকান সহ বিভিন্ন রাজ্যে মহাসড়ক অবরোধ করে বহু গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে চলছে সশস্ত্র সংঘর্ষ। আসন্ন ফিফা বিশ্বকাপের ভেন্যু গুয়াদালাহারা শহর কার্যত ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। হামলা হয়েছে বিমানবন্দরেও। এছাড়া পর্যটন শহর পুর্তো ভাল্লারতায়ও সহিংসতার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে জালিস্কোর গভর্নর রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছেন। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি গণপরিবহন চলাচল স্থগিত করেছেন তিনি। বাতিল করা হয়েছে বিভিন্ন বিমানবন্দরের ফ্লাইট চলাচল। এদিকে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া শিনবাউম। দ্রুত সব রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। এয়ার অ্যাম্বুলেন্সটি রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল। এনডিটিভি জানায়, রেডবার্ড এয়ারওয়েজের পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা 7:11 রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় 23 মিনিট পর রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে জানা যায় এটি সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বিপরীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।